আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টের প্রথম অধ্যায় যে রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। আমরা টপিক ওয়াইজ ভাগ করেছি। প্রথমে দেখো, কতে দেওয়া রয়েছে একটি শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, অর্থাৎ প্রথমে যে টপিকটি 1 নম্বরে ইভ্যালুয়েশনস অফ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাজ এ ডিসিপ্লিন, এখান থেকে 10টি প্রশ্ন এই ভিডিওতে থাকছে। তারপর আবার নেক্সট পরবর্তী ভিডিও ক্লাসে আবার 10টি প্রশ্ন থাকবে। তো 1 নম্বরে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কখন একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। আন্তর্জাতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল যে যুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রথম মহাবিতর্ক অর্থাৎ ফার্স্ট গ্রেট ডিবেট কি। তো এটি ছিল 1930 ও 1940 এর দশকে আদর্শবাদ, আইডিয়ালিজম ও বাস্তববাদের অর্থাৎ রিয়েলিজম মধ্যেকার একটি তাত্ত্বিক সংঘাত। এর মূল বিষয় ছিল আন্তর্জাতিক ব্যবস্থা কি নীতি ও আইনের মাধ্যমে পরিচালিত হবে নাকি ক্ষমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে কোনটার ক্ষেত্রে হবে তা নিয়ে একটা ডিবেট হয়েছিল আর কি। 3 থেকে দেখো প্রশ্ন, প্রথম মহাবিতর্কের জয়ী মতবাদ কোনটি ছিল। প্রথম মহাবিতর্কের বাস্তববাদ অর্থাৎ রিয়েলিজম জয়ী হয়েছিল, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা এবং আদর্শবাদীদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। 4 দাগের প্রশ্ন দেখো, দ্বিতীয় মহাবিতর্কের অর্থাৎ সেকেন্ড গ্রেট ডিবেট এর মূল বিষয় কী ছিল। দ্বিতীয় মহাবিতর্ক 1960-এর দশকে ছিল চিরায়ত পদ্ধতি অর্থাৎ ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ও আচরণবাদী পদ্ধতি বিহেভিয়ারালিস্ট অ্যাপ্রোচ মধ্যেকার সংঘাত। মূল বিষয় ছিল ইন্টারন্যাশনাল রিলেশন অধ্যয়ন কি ঐতিহাসিক ও দার্শনিক পদ্ধতি ব্যবহার করা হবে নাকি বৈজ্ঞানিক ও পরিমাণগত পদ্ধতি ব্যবহার করা হবে। 5 দাগের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কে ইউটোপিয়ান পর্যায় বলতে কি বোঝা যায়। এটি হলো আইআরের বিকাশের প্রথম পর্যায় অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনকে সংক্ষেপে বলছি আর কি, WWI এর পর, যা আদর্শবাদীর দ্বারা প্রভাবিত হয়েছে। এর লক্ষ্য ছিল লিগ অফ নেশনস ও আন্তর্জাতিক আইনের মধ্যেকার স্থায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা। 6 দাগে দেখো, তৃতীয় মহাবিতর্ক থার্ড গ্রেট ডিবেট কিসের মধ্যে সংঘটিত হয়। এটি মূলত বাস্তববাদ, রিয়েলিজম, উদারনীতিবাদ, রাইভালিজম ও মার্ক্সবাদের মতন প্রতিষ্ঠিত মতবাদগুলির সঙ্গে নয়া বাস্তববাদ, নিউরালিজম ও নয়া উদারনীতিবাদ অর্থাৎ নিউ লাইবারজম এর মতো নতুন পদ্ধতিগত বিবর্তকের মধ্যে হয়েছিল। এটি অত্যন্ত প্যারাডাইস বিতর্কে নামেও পরিচিত। 7 নম্বর প্রশ্ন দেখো, শীতল যুদ্ধের সমাপ্তি ইন্টারন্যাশনাল রিলেশনে শাস্ত্রকে কিভাবে প্রভাবিত করেছিল। শীতল যুদ্ধের সমাপ্তি নয়া বাস্তববাদ ও নয়া উদারনীতিবাদের কেন্দ্রিকতাকে চ্যালেঞ্জ জানায়। ফলস্বরূপ গঠনবাদ, কনস্ট্রাকটিজম এর মতো নতুন তত্ত্বগুলি উত্থান ঘটে, যা আন্তর্জাতিক সম্পর্কের ধারণার গুরুত্বের ওপর জোর দেয়। প্যারাডাইম বলতে কি বোঝায়। প্যারাডাইম হলো একটি নির্দিষ্ট সময়ের কোনো শিক্ষাগত সম্প্রদায় দ্বারা গৃহীত চিন্তাধারা, ধারণা ও প্রশ্নের একটি সেট। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদ, উদারনীতিবাদ বা মার্ক্সবাদ একটি প্যারাডাইম। এটা তোমার ছিল 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কে একজন ইউটোপিয়ান চিন্তাবিদের নাম বলো। উইড্রো উইলসন, এটা হবে ওনার নাম। তিনি জাতিসমূহের সম্মিলিত নিরাপত্তার জন্য লিগ অব নেশন প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। 10 দাগের প্রশ্ন দেখো, এই টপিক থেকে আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন এর চিরায়ত পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে একটি পার্থক্য কী। চিরায়ত পদ্ধতি যেমন রিয়েলিজম ইতিহাস, দর্শন ও নৈতিকতার উপর নির্ভর করে। অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতি যেমন বিহেভিয়ারালিজম তথ্যভিত্তিক পর্যবেক্ষণ, ডেটা বিশ্লেষণ ও পরিমাণগত কৌশলকে গুরুত্ব দেয়। এবারে দেখো বিভাগ খ, অর্থাৎ তোমাদের ওখানে দেখো বি দাগে যেটা রয়েছে টপিকটি আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণাসমূহ, কি কনসেপ্ট।
এখান থেকে 10টি প্রশ্ন আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আবার এখান থেকে পরবর্তী 10টি প্রশ্ন আলোচনা করব। মানে প্রত্যেকটি টপিক থেকে 10টা করে, কোনোটায় 15টা করে কভার করেছি। এই ভিডিওতে যটা করে দেখবে টপিক ওয়াইজ, ধরো কোনোটায় 10টা, তো পরবর্তী ক্লাসে আবার ওই টপিক থেকে আবার 10টা, কোনোটায় যদি থাকে 15টা, তো পরবর্তী ক্লাসে আবার ওই টপিক থেকে 15টা প্রশ্ন, এরকম করে থাকবে আর কি। তো দেখো 11 তারিখের প্রশ্ন, সিরিয়াল নাম্বারটা এখানে চেঞ্জ করিনি, 1, 2, 3 রকম দিইনি, থরলি একটা সিরিয়াল নাম্বার দিয়েছি। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা অর্থাৎ পাওয়ার বলতে কী বোঝো। এখানে পড়বে তোমরা, ক্ষমতা হলো কোনো রাষ্ট্রকে নিজের ইচ্ছা অনুসারে কাজ করতে বা তাদের উপর প্রভাব বিস্তার করার সামর্থ্য। ক্ষমতাকে প্রধানত সামরিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে পরিমাপ করা হয়। 12 দাগের প্রশ্ন দেখো, অ্যানার্কি বা নৈরাজ্য, ঠিক আছে, বলতে কী বোঝায়। তোমরা স্পেলিংগুলো দেখবে, ঠিক আছে, আগে ভাষাগুলো শুনবে মনোযোগ সহকারে, তারপরে ওখানে লেখাটা দেখো। আন্তর্জাতিক ব্যবস্থা কোনো একক কেন্দ্রীয় বিশ্ব সরকার বা সার্বভৌমত্ব ক্ষমতার অনুপস্থিতিকেই নৈরাজ্য বলা হয় বা অ্যানার্কি বলা হয়। এই কাঠামোগত নৈরাজ্যই রাষ্ট্রগুলিকে স্বসহায়তা অর্থাৎ সেলফ হেল্প নীতি নিতে বাধ্য করে। তারপর দেখো 13 দাগের প্রশ্ন, সার্বভৌমত্ব অর্থাৎ যেটা হচ্ছে তোমার সাভারিনিটি ধারণা দুটির দিক উল্লেখ করো। তোমরা স্পেলিংগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব রাষ্ট্রের সীমানার মধ্যে চূড়ান্ত ও সর্বোচ্চ কৃতিত্ব 1 নম্বর। 2 নম্বর বাহ্যিক সার্বভৌমত্ব অন্যান্য রাষ্ট্র নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীনতা এবং আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে কাজ করা ক্ষমতা। এবারে দেখো 14 দাগের প্রশ্নে যাচ্ছি। 14 দাগের প্রশ্ন দেখো, জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট কী। দেখো জাতীয় স্বার্থ হলো একটি রাষ্ট্রের সেই লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ যা একটি আন্তর্জাতিক অঙ্গনে রক্ষা করতে বা অর্জন করতে চায়। সাধারণত নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রধানত জাতীয় স্বার্থ হিসাবে গণ্য করা হয় আর কি। তারপর দেখো 15 দাগের প্রশ্ন, হার্ড পাওয়ার ও সফট পাওয়ার, ঠিক আছে, এর মধ্যে পার্থক্য কী। হার্ড পাওয়ার হলো সামরিক বল প্রয়োগ, অর্থনৈতিক জবরদস্তি বা নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো রাষ্ট্রের আচরণ পরিবর্তন করার ক্ষমতা হলো হার্ড পাওয়ার। সফট পাওয়ার হলো সংস্কৃতি, আদর্শ ও কূটনৈতিক আকর্ষণ দ্বারা প্রভাবিত করার ক্ষমতা। এবার দেখো 16 দাগের প্রশ্ন, বলা রয়েছে ভারসাম্য রক্ষা নীতি কি। ভারসাম্য রক্ষা নীতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো একটি রাষ্ট্রকে অতিরিক্ত শক্তিশালী হওয়া থেকে বিরত রাখার জন্য একাধিক রাষ্ট্র জোট গঠন করে। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা। 17 দাগে দেখো, রাষ্ট্র স্টেট বলতে আন্তর্জাতিক সম্পর্ক কী কী বোঝায়। আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনগণ, একটি সরকার এবং অন্য রাষ্ট্রের দ্বারা স্বীকৃতি সার্বভৌমত্ব রাজনৈতিক সত্তা। এটি হলো ইন্টারন্যাশনাল রিলেশনের প্রধান অভিনেতা। 18 দাগে প্রশ্ন দেখো, পারস্পরিক নির্ভরতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝায়। এই ধারণা অনুযায়ী বিশ্ব রাষ্ট্রগুলি অর্থনৈতিক পরিবেশগত বা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একে অপরের উপর নির্ভরশীল। এর ফলে সহযোগিতার প্রয়োজন বাড়ে এবং সংঘাতের ব্যয় বৃদ্ধি পায়। 19 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর দুটি উদাহরণ দিন। 1 দাগে হবে জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএন, যেটাকে সংক্ষেপে বলা হয়, দেখে রাখো শর্ট নেমগুলো। এটি সম্মিলিত নিরাপত্তা ও সহযোগিতার জন্য একটি বিশ্বব্যাপী মঞ্চ। 2 নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন O2, এটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম তৈরি ও পরিচালনা করে। 20 দাগের প্রশ্ন, স্বসহায়তা সেলফ হেল্প নীতি কী। এটি নৈরাজ্যমূলক আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নীতি। এর অর্থ হলো রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা ক্ষমতার উপর নির্ভর না করে শুধুমাত্র নিজের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার উপর সক্ষমতা যেটার সেই সক্ষমতার উপর নির্ভর করতে হবে বা ক্ষমতা যে বলো না। এবারে দেখো সিতে আসছি, যেটাকে আমরা বিভাগ গ বলে নাম দিয়েছি। বাস্তববাদ রিয়েলিজম ও আদর্শবাদ আইডিয়ালিজম, এর থেকে 15টি প্রশ্ন আলোচনা করছি। নেক্সট ক্লাসে আবার এই টপিক থেকে 15টি প্রশ্ন আলোচনা করব, যেহেতু এখানে 15টি প্রশ্ন দিয়েছি। 21 থেকে আরম্ভ হয়েছে, দাগ নাম্বারে চেঞ্জ হয়নি। বাস্তববাদের মূল ধারণাটি কোড ট্রেন্ড কী। বাস্তববাদের মূল ধারণা হলো আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতার জন্য নিরাপত্তা সংগ্রাম। রাষ্ট্রগুলি হলো প্রধান অভিনেতা
এবং তার নৈরাজ্যমূলক ব্যবস্থা নিজেদের জাতীয় স্বার্থে রক্ষার্থের কাজ করে। 22 থেকে প্রশ্ন দেখো, চিরায়ত বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে প্রধান পার্থক্য কী? চিরায়ত বাস্তববাদ ক্ষমতার আকাঙ্ক্ষাকে মানুষের প্রকৃতির মধ্য দিয়ে নিহিত বলে মনে করে। নয়া বাস্তববাদ অর্থাৎ স্ট্রাকচারাল রিয়েলিজম এই আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিক ব্যবস্থার নৈরাজ্যমূলক কাঠামো থেকে উদ্ভূত বলে মনে করে। 23 থেকে প্রশ্ন দেখো, বাস্তববাদ সংঘাতকে কেন অনিবার্য বলে মনে করেন? বাস্তববাদীরা মনে করে আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যমূলক এবং রাষ্ট্রগুলি একে অপরের থেকে অনিরাপদ। প্রতিটি রাষ্ট্র নিরাপত্তার জন্য ক্ষমতা অর্জনের চেষ্টা করে, যা অনিবার্যভাবে সংঘাত ও প্রতিযোগিতার সৃষ্টি করে। 24 থেকে প্রশ্ন দেখো, বাস্তববাদের প্রেক্ষাপটে একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য কী? বাস্তববাদের প্রেক্ষাপটে একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো নিজের অস্তিত্ব রক্ষা করা, অর্থাৎ সার্ভাইভ করার জন্য, এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা। এটি করতে তারা ক্ষমতার অর্জন এবং শক্তি প্রদর্শনকে মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করে। 25 থেকে প্রশ্ন দেখো, বাস্তববাদের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো দেখো এখানে করুন দেওয়া রয়েছে, তোমরা ছাড়া তোমাদের টিচার্সরাও আমাদের ক্লাসগুলো ফলো করে, তার জন্য এরকমইটা ভাষাটা এখানে অ্যাড করা হয়েছে। বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতিকে সহযোগিতার সম্ভাবনা এবং আন্তর্জাতিক আইন ও সংস্থার ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দেয় না। এটি কেবল রাষ্ট্র ও সামরিক শক্তির উপর অতিমাত্রায় ফোকাস করে। তারপর দেখো 26 দাগের প্রশ্ন, আদর্শবাদের মূল বক্তব্য কী? আদর্শবাদীরা বিশ্বাস করে যে মানুষের প্রকৃতি ভালো এবং আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তনযোগ্য। তারা নৈতিকতা, আন্তর্জাতিক আইন ও সম্মিলিত নিরাপত্তার মাধ্যমে যুদ্ধ পরিবহন করে স্থায়ী বিশ্বশান্তি অর্জন করতে চায়। 27 থেকে প্রশ্ন দেখো, আদর্শবাদীরা আন্তর্জাতিক সংস্থাগুলিকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে করে? আদর্শবাদীরা মনে করেন আন্তর্জাতিক সংস্থাগুলি রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ, আলোচনার সুযোগ তৈরি করে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। 28 থেকে প্রশ্ন দেখো, আদর্শবাদকে ইউটোপিয়ান কেন বলা হয়? উত্তরটা লিখবে, আদর্শবাদীরা প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বকে যেভাবে হওয়া উচিত তার উপর অতিরিক্ত জোর দিয়েছিলেন, কিন্তু বাস্তব আন্তর্জাতিক পরিস্থিতি ক্ষমতাভিত্তিক রাজনীতিকে উপেক্ষা করেছিলেন। তাই সমালোচকরা এটিকে অবাস্তব বা ইউটোপিয়ান আখ্যা দেন। 29 থেকে প্রশ্ন দেখো, ইএইচ কার ওটা ইংলিশে আবার লেখা রয়েছে, কেন আদর্শবাদের সমালোচনা করেছিলেন? দেখো, কার তার দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থে আদর্শবাদের সমালোচনা করে বলেন যে এটি বাস্তবের চেয়ে আকাঙ্ক্ষার উপর বেশি জোর দেয়। তিনি সেখানে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি প্রায়শ শক্তিশালী রাষ্ট্রগুলি জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে কাজ করে। 30 থেকে প্রশ্ন দেখো, আদর্শবাদের দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিকের নাম বলুন। এখানে দেখো উইড্রো উইলসন আর একজন হচ্ছে অ্যালফ্রেড জিমার্ন, ঠিক আছে। তারপর দেখো 31 থেকে, বাস্তববাদী চিন্তাধারার একটি উদাহরণ দিন। শীতল যুদ্ধ চলাকালীন অর্থাৎ ঠান্ডা লড়াই, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা অর্থাৎ আর্মস রেস, দুই দেশই একে অপরের থেকে নিজেদের নিরাপত্তার জন্য ক্ষমতা বাড়াতে চেয়েছে। 32 থেকে প্রশ্ন দেখো, নিরাপত্তা দ্বিধা অর্থাৎ সিকিউরিটি ডিলাইমেন্ট কোন মতবাদের সাথে জড়িত? এটি বাস্তববাদের সাথে জড়িত। 33 থেকে প্রশ্ন দেখো, আদর্শবাদীদের চোখে আন্তর্জাতিক আইনের ভূমিকা কী? আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রগুলির আচরণের নিয়ন্ত্রক ও সংগঠক অর্থাৎ রেগুলেটর। আইন আন্তর্জাতিক ব্যবস্থা বিশৃঙ্খলা কমায় এবং সুসম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। 34 থেকে প্রশ্ন দেখো, বাস্তববাদের একজন প্রধান তাত্ত্বিকের নাম উল্লেখ করুন। এখানে উত্তরটা করবে তোমরা যেটা, হ্যান্স জে মর্গেনথাউন, ঠিক আছে। 35 থেকে প্রশ্ন দেখো, বাস্তববাদ আদর্শবাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে প্রধান পার্থক্য কী? বাস্তববাদ মনে করে রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক মূলত সংঘাতপূর্ণ। আদর্শবাদ মনে করে রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক মূলত সহযোগিতার মূলক হতে পারে। এবার দেখো ঘতে আসছি, তোমাদের ওখানে দেখো টপিকটি ভাগ করা রয়েছে ডি দিয়ে, ঠিক আছে। উদারনীতিবাদ অর্থাৎ লিবারেলিজম ও মার্ক্সবাদ অর্থাৎ ম্যাটেরিয়ালিজম, এই টপিকটির থেকে 15টি প্রশ্ন আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার এই টপিকটির থেকে 15টা প্রশ্ন যথারীতি দেবো তোমাদেরকে। 36 জায়গায় দেখো বলা রয়েছে, উদারনীতিবাদের মূল নীতি কী? উদারনীতিবাদ বিশ্বাস করে যে আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক
অন্তর্নির্ভরতা হলো এই লক্ষ্যে অর্জনের মূল চাবিকাঠি। 37 থেকে প্রশ্ন দেখো, গণতান্ত্রিক শান্তি তত্ত্ব অর্থাৎ ডেমোক্রেটিক প্লেস থিওরি কি? এটি উদারনীতিবাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই তত্ত্ব অনুসারে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি একে অপরের সাথে খুবই কমই যুদ্ধে লিপ্ত হয়, তাই গণতন্ত্রের প্রসার শান্তির সম্ভাবনা বাড়ায়। 38 থেকে প্রশ্ন দেখো, নয়া উদারনীতিবাদ অর্থাৎ লাইবারেলিজম, নিউ লাইবারেলিজমও বলা হয় বা লাইবারেলিজম বলা হয়, ঠিক আছে। আন্তর্জাতিক সহযোগিতা সম্ভব বলে মনে করে কেন? উত্তরটা দেখো, এখান থেকে লেখা রয়েছে, নয়া উদারনীতিবাদ মনে করে রাষ্ট্রগুলি স্বার্থপর অর্থাৎ সেলফ ইন্টারেস্টেড, ঠিক আছে, তা হলেও তারা পারস্পরিক লাভ ও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে মাধ্যমে সহযোগিতা করতে পারে। 39 থেকে প্রশ্ন, উদারনীতিবাদ আন্তর্জাতিক রাজনীতিতে অহিংস অভিনেতাদের অর্থাৎ নন স্টেট অ্যাক্টার্সদের গুরুত্ব দেয় কেন? উদারনীতিবাদ মনে করে বহুজাতিক সংস্থা অর্থাৎ MNCS, ঠিক আছে, এটার ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাবে। এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলি বাণিজ্য, পরিবেশ ও মানবাধিকারের মতন বিষয়গুলিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রাষ্ট্রের ক্ষমতাকে প্রভাবিত করে। 40 থেকে প্রশ্ন দেখো, উদারনীতিবাদের একজন প্রধান তাত্ত্বিকের নাম উল্লেখ করো। ইমানুয়েল কান্ট বা রবার্ট কিওসান, ঠিক আছে, এই দুজনের মধ্যে যে কোনো একজনের লিখতে পারো। 41 থেকে প্রশ্ন দেখো, মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে কি হিসেবে দেখে? মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে পুঁজিবাদী বিশ্ব সংস্থা এবং শ্রেণী সংগ্রামের ফল হিসাবে দেখে। বিশ্ব রাজনীতি হলো উন্নত অর্থাৎ কোর এবং অনুন্নত অর্থাৎ প্রিফেয়ারি দেশগুলির মধ্যেকার অর্থনৈতিক শোষণের একটি প্রতিক্রিয়া। 42 থেকে প্রশ্ন দেখো, মার্ক্সবাদের চোখে রাষ্ট্রের ভূমিকা কি? মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্র হলো মূলত শাসক পুঁজিবাদী শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ার। আন্তর্জাতিক ব্যবস্থা রাষ্ট্রগুলি বিশ্ব পুঁজিবাদের কাঠামোকে টিকিয়ে রাখে। 43 থেকে প্রশ্ন দেখো, নির্ভরতা তত্ত্ব ডিপেন্ডেন্সি থিওরি কি? এটি মার্ক্সবাদের একটি উপশাখা। এই তত্ত্বে বলে যে উন্নত বা প্রাথমিক দেশগুলির, ঠিক আছে, এখানে দেখো একটু, আচ্ছা এবার দেখো 43 থেকে প্রশ্ন, নির্ভরতা তত্ত্ব অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি কি? এটি মার্ক্সবাদের একটি উপশাখা। এই তত্ত্বতে বলে যে উন্নত দেশগুলি বা প্রাথমিক দেশগুলি, এখানে হবে উন্নত, এটা লিখবে না তোমরা, উন্নত বা কেন্দ্রীয় দেশগুলির উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে রাখা হয় যাতে শোষণ অব্যাহত থাকে। 44 থেকে প্রশ্ন, মার্ক্সবাদের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এখানে দেখো, মার্ক্সবাদ আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সংঘাতের কারণগুলিকে উপেক্ষা করে শুধুমাত্র অর্থনৈতিক ও শ্রেণীগত কারণের উপর অতিরিক্ত জোর দেয়। এটাই করবে উত্তরটি। 45 থেকে প্রশ্ন দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে বহুজাতিক সংস্থা MNCS এর ভূমিকা সম্পর্কে উদারনীতিবাদীরা কি মনে করেন? এখানে করবে যেটা, উদারনীতিবাদীরা মনে করেন বহুজাতিক সংস্থাগুলি বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক অন্তর্নির্ভরতা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে শান্তি ও সহযোগিতা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেন। 46 থেকে প্রশ্ন, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, ঠিক আছে, তো এর প্রধান প্রবক্তা কে? ইমানুয়েল ওয়ালারস্টেইন। 47 থেকে প্রশ্ন, মার্ক্সবাদ আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর দক্ষিণ অর্থাৎ নর্থ সাউথ বিভাজনের কারণ কি হিসেবে দেখে? তো দেখো, এখান থেকে এই লাইনটা তোমরা একটু কেটে দেবে। এখানে করবে যেটা উন্নত, এখান থেকে করবে আর কি উন্নত দেশগুলি, আর ব্যাকেটটা দেবে না, ও উন্নয়নশীল দেশগুলি থেকে সম্পদ ও শ্রম শোষণ করে, যা ওই অর্থনৈতিক বিভেদ তৈরি করে। 48 থেকে প্রশ্ন দেখো, উদারনীতিবাদ কীভাবে নিরাপত্তা দ্বিধা থেকে মুক্তির পথ দেখে? উদারনীতিবাদ আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে তথ্য আদান প্রদান ও স্বচ্ছতা নিশ্চিত করে এবং রাষ্ট্রগুলির মধ্যে বিশ্বাস তৈরি করে নিরাপত্তার দ্বিধা কাটিয়ে ওঠার পথ দেখায়। 49 থেকে প্রশ্ন দেখো, মার্ক্সবাদ কীভাবে বৈশ্বিক দরিদ্রতা ব্যাখ্যা করে? বৈশ্বিক দরিদ্রতা কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার একটি ফল। এই ব্যবস্থা সম্পদকে কেন্দ্র করে পরিধিগত দিকে শোষণের মাধ্যমে অসমতা সৃষ্টি করে। 50 থেকে প্রশ্ন তথা শেষ প্রশ্ন আজকের ক্লাসের, উদারনীতিবাদের মতে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির মূল কারণ কি? মুক্ত বাজার অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি যেটাকে বলা হয়, এবং গণতন্ত্রের প্রসার অর্থাৎ স্প্রেড অফ ডেমোক্রেসি, এই দুইটি উপাদান রাষ্ট্রগুলিকে সংঘাতের বিবর্তনের সহযোগিতার দিকে চালিত করে। এটাই করবে। এই ছিল টোটাল তোমাদের 50টি প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সেভ রাখো। এর আগে আমরা বাংলা বিষয়ের প্রথম যে গল্পটি রয়েছে সেই গল্পের আলোচনা করেছি, অর্থাৎ প্রথম মানে
যে গল্পটা তার থেকে কিছু প্রশ্ন আলোচনা করেছি, অবশ্যই দেখে নিও। 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা ছিল ক্লাস 1, এরপর ক্লাস 2 আসবে ওই গল্পের উপর আবার 25টি প্রশ্ন। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো তোমাদের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাস পাওয়ার জন্য। এটা আমাদের নতুন চ্যানেল ক্রিয়েট করা। আমাদের মেন চ্যানেল রয়েছে অপূর্ব মানা হোম টিউটর, কিন্তু এখানে তোমরা 11-12 সমস্ত ক্লাস পাবে, আর ওই চ্যানেলে 5 থেকে 10 অবধি সমস্ত ক্লাস আপলোড করা হয়। আজই অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।